আমি আশা করি এখানে যারা বসে আছে এরা সবাই ওয়াকফ বিল আর ওয়াকফের বিষয়ে অবগত আছে, এমন কোনো নতুন কোনো বিষয় না, সবাই জানে। কিন্তু কিছু কিছু বিন্দু আমাদেরকে জানা উচিত। এরপর এই রাজ্যের মধ্যে কমিউনিস্ট লম্বে সময় সত্তাসীন ছিল, এরা তর্ক বিতর্কে জড়ায়। এমনিতে তো প্রবাদ আছে কমিউনিস্টদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো, কারণ তার জন্য একটা গল্প আমি বলি, শুনিয়ে দিই আপনাদেরকে, যে কমিউনিস্টের বিষয়ে এই ধরনের ধারণা আছে। এই জঙ্গলের মধ্যে গাধা বাঘের মধ্যে যুদ্ধ হচ্ছিল, দুইজনে বসে আছে, বসে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। তো গাধা বলে, দেখো বাঘ ভাই, আকাশের রংটা লাল। বাঘ তো মানে না, বাঘ তো আকাশের রং তো নীল। তো তর্ক করতে হবে, 6-7 ঘন্টা চলে যাচ্ছে। দেন বলে চলো জঙ্গলের রাজার কাছে যাই, ওনাকে জিজ্ঞাসা, উনি দিশা দিয়ে দেবে, তাহলে এটি মেরে নেব। গাধা আর বাঘ গেলেন সিংহের দরবারে, গিয়ে বলেন, প্রভু একটা সমস্যা আছে, তার জন্য আমরা আপনার কাছে এসেছি, আপনার সমাধান দিন। বলে কি? গাধা বলছে, আমি বলছি যে আকাশের রং লাল, আর বাঘ বলছে আকাশের রং নীল। তো সমস্ত শুনে সিংহ রায় দিল, এই বাঘটারে 11 দিন না খেয়ে রাখো আর তার বাইন্দা রাখো। ওর গাধা তো নাচতে নাচতে যেতে গেছে, জিততে গেছে। কিছুক্ষণ পরে বাঘ সিংহকে জিজ্ঞাসা করে, মহারাজ আপনি তো খুদও জানেন আকাশের রং তো নীল, হয়ে আমার সাজাটাকে লিখে দেবেন। বলে, আমি তোমার এই কারণে সাজাটা দিয়েছি, তুমি জানো এটা গাধা, তুমি এতক্ষণ তর্ক করতে পারো, এই কারণে তোমার সাজা দিয়েছি। তো আমি নাম কইতাম না, যেই প্রজাতির নাম কইছি তোমরা ভালোই বুঝো, এদের সঙ্গে তর্ক করলে তোমারও এমন শাস্তি হয়ে যাবে, মানে দরবারে বা রাজীব বাবু দরবারে। তো এগুলো থেকে বেঁচে আম জনতাকে বোঝা, এদেরকে বোঝানোর কোন দরকার নেই, এরা বেশি বাকি, এদের বোঝানোর মতো হলে গল্পনার মতো হয়ে যাবে, তোমরা সাজাবে। আম জনতাকে বোঝাও যাতে কনফিউজ না করতে পারে। এখন ওয়াকফ বিল কি? জসীমউদ্দীন বলল, বিল্লাল বাবু বললেন, আসলে বিলটা আনার দরকার কি ছিল সেটাও বলা হয়েছে যে 2013-তে অ্যামেন্ডমেন্ট যদি না করতে বিল আনার দরকারই ছিল। আর বিল্লাল বাবু এটা হয়তো বলেনি, শুধু সেটা নয়, যে কেউ দিতে পারবে তার জন্যই অ্যামেন্ডমেন্ট করেছে 2013-তে, এমন না। 2013-তে এমন একটা অ্যামেন্ডমেন্ট আছে যে ওয়াকফ সর্বোপরি, ওয়াকফের সম্পত্তি যেটাই বলবে, যেখানে বলবে এটা আমাদের সম্পত্তি, তো আপনি কোর্টে পর্যন্ত যেতে পারবেন না, সিভিল কোর্টে কেস করতে পারবেন না। ওয়াকফ সর্বোপরি, এটা ভারতবর্ষ হতে পারে না, কারণ ভারতবর্ষের আমার নিজের নামে পূর্বপুরুষের জমিন আছে, তার জন্য রেজিস্ট্রি করতে হলে আমাকে এসডিএম কোর্টে, এসডিএম এর কাছে যেতে, ওখানেই রেজিস্ট্রি হয়। কিন্তু ওয়াকফ যদি কোনো সম্পত্তির অধিকার জমিয়ে দেয়, তাহলে আপনি বহু মুসলিম, আমি উদাহরণ দিয়ে বলবো, বহু মুসলিমের বাড়ি ঘর সম্পত্তি ওয়াকফ নিয়ে গেছে, কোর্টে গিয়েছে, আপিল করতে পারে না এই কানুনের জন্য, হেরে যায়, রিট পিটিশন করতে পারে কিন্তু সিভিল কোর্টে যেতে পারে। এটা হচ্ছে মূল প্রবলেম, এটা হচ্ছে মূল প্রবলেম। আর এটার মাধ্যমে দিয়ে সমস্ত জায়গা জমি হাতিয়ে নেওয়া, আর মুসলিমও কিছু তথাকথিত মুসলিম নেতা এগুলো দুরুপয়োগ করে আসছে, আর এটি গরিব মুসলিমদের পক্ষে কোনোদিনই ছিল না। বলুন তো দেখি, এই ওয়াকফের জমির মধ্যে, ওয়াকফের জমি কত আছে? 9 লাখ একরের কাছে জমি আছে, 9 লাখ একর, 8 লাখের কাছাকাছি বলছো না, এখনের ডেটা হচ্ছে 9 লাখ একর জমি আছে ভারতবর্ষে, 9 লক্ষ একর জমি। আর কত সম্পত্তি? लगभग 38 লাখ সম্পত্তি। রেলওয়ের কাছে কত আছে? 11.8 লাখ সম্পত্তি, একর জমি। ওয়াকফের মধ্যে, তার মধ্যে রাজস্ব কত আছে? টেন্টেডলি 126 থেকে 150 কোটি টাকার কাছাকাছি বাৎসরিক তার মধ্যে রাজস্ব আসে। রেলওয়ের কত আছে? রাজস্ব কত আসে এই ভূমি থেকে? 2.4 লাখ করোড়, প্রায় 2.5 লাখ কোটি টাকা
আসে এই সম্পত্তি থেকে বছরে, আর রোজগার কয়েক হাজার ওয়াকফের জমির মধ্যে যা আছে। আর রেলওয়েতে রোজগার কত আছে? 12.5 লাখ, মানে প্রায় 13 লাখ লোকের রোজগার হয় এই জমি থাকার কারণে। রেলওয়ে আছে 13 লাখ লোক। তাহলে তার জন্য বললাম ভারতবর্ষের মধ্যে 3টা, ভারতীয় আর্মি, রেলওয়ে, ওয়াকফ, এই 3 নম্বর ওয়াকফ রয়েছে সম্পত্তির মামলা। কিন্তু তার মধ্যে ইনকাম কি? সোচ্চার কমিটির রিপোর্ট, সেই রিপোর্টে 2006-তে বলা হয়েছে কি, সোচ্চার কমিটির রিপোর্ট ভারতীয় জনতা পার্টি সরকার থাকাকালীন আসেনি, 2006-তে ইউপিএ গভর্নমেন্ট ছিল। তো কি বলেছে যে 80% ওয়াকফের জমি অবৈধভাবে ভ্রষ্টাচার করা হচ্ছে। সোচ্চার কমিটি বলেছে, কংগ্রেসের সরকার ছিল, ইউপি গভর্নমেন্ট ছিল, ভারতীয় জনতা পার্টি সরকার ছিল না। ওয়াকফের মধ্যে অবৈধভাবে কিছু সম্পত্তির উদাহরণ দেব, কারণ এগুলো আপনাদের লেখা জানা দরকার। যেমন ব্যাঙ্গালোরে আছে আইটিসি উইন্ডসর হোটেল, 5 স্টার 7 তারা হোটেল, তার মধ্যে ওয়াকফের জমির মধ্যে দেওয়া হয়েছে বছরে কত টাকা রেন্ট, জায়গার দাম কমসে কম 400 থেকে 450 কোটি টাকা, রেন্ট কত 50,000 টাকা বাৎসরিক। সেম ভারতবর্ষের দিল্লিতে তাজ মানসিং হোটেল, তার মধ্যে এনডিএলসি ভাড়া দিয়েছে, কত ভাড়া নেয় বছরে তাজ মানসিং থেকে, টাটার কাছ থেকে 150 কোটি টাকা। কোথায় 150 কোটি টাকা ভাড়া নেয়, কোথায় 50,000 টাকা বছরে নেয়। ভ্রষ্টাচার কে করছে? টাকা কোথায় দিচ্ছে? কেন ওয়াকফের জমির মধ্যে তো গরিব মুসলিমদের জন্য দান করে দেওয়া, সেই সম্পত্তি থেকে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হোক, মেডিকেল কলেজ তৈরি হোক, আইআইটি তৈরি হোক, এনআইটি তৈরি হোক, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনস্টিটিউশন তৈরি হোক, ওই তৈরি তো হয়নি। কোথায় যাচ্ছে টাকা? কোথায় যাচ্ছে ইনকাম? কেন যদি দিল্লিতে 150 কোটি টাকা দিয়ে বছরে মানসিং দিতে পারে, তো উইন্ডসর যে হোটেল আছে ব্যাঙ্গালোরের মেইন জায়গার মধ্যে, সিটির মধ্যে, ব্যাঙ্গালোর তো এমনি প্রপার্টির দাম বেশি, ওখানে তো 200 কোটি টাকা হওয়ার দরকার ছিল, তাহলে 50,000 টাকা দিয়ে এই প্রপার্টি কেন দেওয়া হবে? কে দিয়েছে? কারা সেখান থেকে রিশ্বত খাচ্ছে? কারা ভ্রষ্টাচার করছে? এই কংগ্রেস, সমাজবাদী পার্টি, যারা মুসলিম তোষণ নামে রাজনীতি করে। আজকে এই বিল আসার পরে ডিএম থোড়ি মালিক হচ্ছে। ডিএম ভারতবর্ষের মধ্যে যে কোনো সম্পত্তির মালিক, প্রাইম মিনিস্টার সম্পত্তির মালিক হয় না, চিফ মিনিস্টার সম্পত্তির মালিক হয়। আর চিফ মিনিস্টার মালিক হওয়ার কারণে ডিএম অথরিটি হয়, চিফ মিনিস্টার যায় না, সেখানে অথরিটি ডিএম হয়। এসডিএম জমির মালিকানা হক দেওয়ার জিম্মেদারি চিফ মিনিস্টার হয়, সেখানে তার অথরিটি এসডিএম থাকে। সে কথা ওয়াকফের জমির মালিক কেন, মানে তার ব্যবস্থার মধ্যে কেন থাকবে না? তার জন্য কেন আলাদা কানুন? ভ্রষ্টাচার করার জন্য? আজকে যদি দেখতাম যে রেলওয়েতে এত লোকের ইনকাম হচ্ছে, এত লোক রোজগার করছে, আর এক চাইতে বরাবর হচ্ছে বা তার আশপাশে অর্ধেক হচ্ছে, তাহলে মেনে নিতাম ওয়াকফের জমির মধ্যে ভালো কাজ হচ্ছে আর তা দিয়ে গরিব মুসলমানদের ন্যায় হচ্ছে। তারপরে ভেদভাব, গরিব মুসলিমদের যারা যে সমাজ থেকে আসে, এদের প্রতিনিধিত্ব নেই ওয়াকফ বোর্ডের মধ্যে, প্রতিনিধিত্ব নেই। মাত্র নামকে আসতে 2 জন মহিলার প্রতিনিধিত্ব, এও আপার কাস্টদের মাঝখান থেকে গরিব মুসলমানদের বিহারের মধ্যে 70% যেই মুসলিম সমাজ থেকে আসেন, তাদের একটা প্রতিনিধি ওয়াকফ বোর্ডের মধ্যে, ন্যাশনাল বোর্ডের মধ্যে নেই। এখন বলে এটা কি নতুন বিল এনেছে মোদী? আগে তো 2 জন মহিলা হতো। এখন আমরা বাধ্যতামূলক করেছি, যেখানেই কমিটি হবে তার মধ্যে মিনিমাম 3 জন মহিলা থাকতেই হবে। মহিলাদের অধিকার দেবে না? 3 তালাকের সময় এতদিনও কংগ্রেস, কমিউনিস্ট এরা অত্যাচার করে আসতো মহিলাদের উপরে। ভোট ব্যাংকের রাজনীতি করতো, 3 তালাকের সময় হাত দিলে মুসলিম ভোট দেবে না। ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি মহিলাদের জন্য সম কানুন নিয়ে এসছে। 3 তালাক অবলম্বনের রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে আর মহিলাদেরকে ন্যায় দিয়েছে। আরে মহিলা কই জেন্টস এখানে বসে আছে, মুসলিম ভাই বিল্লাল মিয়া বসে আছে, উনার তো ছেলে মেয়ে আছে, উনার মেয়েকে যদি 3 তালাক দিয়ে কেউ বের করে দেয় ঘর থেকে, ওই মেয়েটা কোনো বাবার সন্তান নয়। আমরা ভাবি যে তালাক হতে পারে, কিন্তু আইনগতভাবে হোক, তার
ঘরপোষ হোক। শাহবানুর কেসকে বলতে পারবে রাজীব গান্ধীর 414 সিট ছিল, আর ক্ষমতা বলে একটা 65-70 বছরের মহিলাকে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর এরা সেটা ক্ষমতা বলে এমপিদের জাজমেন্ট পাল্টিয়ে না খরপোশ দেওয়া যাবে না, কারণ শরিয়ত আইন নেই। এই শরিয়ত আইন তো কোনো মুসলিম কান্ট্রির মধ্যে নেই। 3 তালাক তো ইরাকে নেই, ইরানে নেই। ভারতবর্ষের মধ্যে জিয়ে রেখেছে কারা? মুসলিমরা রেখেছে না। জওহরলাল নেহরু আর কোন আর কমিউনিস্ট সত্তা সিং তথাকথিত যাদেরকে এরা বলে আমরা সেকুলারিজম, সোলো সেকুলারিজম, এরা এগুলো তৈরি করে রেখেছিল, কারণ মুসলমানকে ভোট ব্যাংক বানিয়ে তাদের ভোট নেওয়া, এদেরকে ডর দেখিয়ে ভোট নেওয়া। এই ত্রিপুরা রাজ্যে তো 2018 ইলেকশন আমার খেলা আছে, সমস্ত মুসলিম ভাইদেরকে এই কমিউনিস্টরা বাড়ি বাড়ি গিয়ে বলেছিল বিজেপি যদি আসে, বিপ্লব দেব যদি বসে, আর নরেন্দ্র মোদীর যদি সরকার হয়, তাহলে দেখবেন পরের দিন আপনাদের সবাই তুলে বাংলাদেশ পাঠিয়ে কাগজ লিখে লিখে বক্সনগরে সোনামুড়াতে এরা বাড়ি বাড়ি পাঠিয়েছে। মানুষ বলতে পারবে যা বিপ্লব দেব আগে মুখ্যমন্ত্রী ছিল, এখন মানিক বাবু আছে, কোন মুসলিমকে বাংলাদেশে পাঠিয়েছে, পুষবেক করেছে? নেই। সিপিএম নেতাদেরকে জিজ্ঞাসা করা উচিত যে ওই সময় যে বলেছিলে কেন হয়নি। এখন আবার সেই পরিচয়পত্র নিয়ে যাচ্ছে, জমি নিয়ে চলে যাবে, এই নিয়ে চলে যাবে। বন্ধুরা, এটা মুসলিমদের স্বার্থে করাচ্ছে। আমার কাছে হাজারো উদাহরণ আছে যে এরা কিভাবে মানে জমিন নিয়েছিল মুসলিম সমাজে। আহমেদাবাদে এক মুসলিম ব্যাপারী কানের উপরে লড়েছে কোর্টে, ওর জমিন নিয়ে নিয়েছে। মুসলিম, হিন্দু নেই ভাই। তারপরে লখনৌতে ওয়াকফ বোর্ডের পুনর্বিন্যাসের নামে লখনৌতে মুসলিম ভাইয়ের দোকান করে রেখেছিল, সবগুলো দোকানকে খালি করে ওয়াকফ বোর্ড জমি নিয়ে গেছে। এমনিতে আমরা যদি সরকারি কোনো জমি, আরে আমি তো সোনামুড়াতে খাস জমির মধ্যে মসজিদ ছিল, বর্ডার ফেন্সিং করার সময় খাস জমির মধ্যে তারও ভর্তুকি দিয়েছি 90 লাখ টাকা ত্রিপুরা সরকারের বাজেট থেকে। সোনামুড়া যারা যারা জানে, আমরা খাস জমি হওয়ার পরও মুসলিম ভাইদের ভর্তুকি দিয়েছি। আর এরা ওয়াকফের লোকেরা ওই লখনৌতে নজওয়ানদেরকে খালি করে পুরো দোকান 1 পয়সা ভর্তুকি দেয়নি। ওই সেই মুসলিম নেতারা। কারা সেই নেতারা? এই সেই মুসলিম নেতা ছিল, আজকে সেটা মুসলিম ভাইরা মানে না। ভারতীয় জনতা পার্টি সরকার শাহী ইমাম দাঁড়িয়ে দিল্লির মসজিদ, জামা মসজিদ থেকে বলে দিত একে ভোট দাও। তুমি কে রে বাবা? এখানে বিল্লাল মিয়া কাকে ভোট দেবে তুমি নির্ণয় করে নেবে। একবার তুমি বলবে যে কংগ্রেসের পক্ষে ভোট দাও, একবার তো বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য আপিল করেছে, করে ইউনাইটেড ফ্রন্টের সরকার যখন হয়েছিল, শাহী ইমাম দাঁড়িয়ে দিল্লিতে বলেছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও, কংগ্রেসকে দেবে না। উনি যখন বলেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও, তাহলে শরিয়ত কানুনের মধ্যে আছে। আর যখন বিল্লাল মিয়া বলবে নেই, ও তো শরিয়ত কানুনের বিরুদ্ধে চলে গেছে। এই ভ্রষ্টাচারের আখড়া এই কংগ্রেস আর জওহরলাল নেহরুর কারণে তৈরি হয়েছে। আর এই ওয়াকফ বোর্ড তখন তৈরি হয়নি। ওয়াকফ বোর্ড মোহাম্মদ ঘুরি তৈরি করেছিল। তারপরে তার ইতিহাস কিভাবে তৈরি এসেছে ডিটেলস আমি বলবো না। 1936 সালে ইংরেজরা তৈরি করেছিল, 1958 সালে তার আরেকটা রূপ দেওয়া হয়েছে, 1982 সালে আরেকটা রূপ দেওয়া হয়েছে। আর সবচেয়ে খতরনাক অ্যামেন্ডমেন্ট করেছে 2013-তে শুধু সম্পত্তি নেওয়ার জন্য। আর ওয়াকফের এরা তো পার্লামেন্টের জমিন যেখানে আমরা বসেছি বলে সেটাও আমাদের, লাল কিলাও ওনাদের, কৌতুক মিনার ওনাদের, এখন আপনার সব যাবে। কারণ কি 2013 নিয়ম অনুসারে যদি বলে মানিক বাবুর যে সিএম হাউসটা আছে, এটা 100 বছর আগের কোন একটা কাগজ করে এটা আমাদের, ত্রিপুরা সরকার আপিল করতে পারবে না। এই ধরনের ভ্রষ্টাচার করেছে। আজ যেভাবে ওয়াকফ বিলকে প্রস্তুত করা হয়েছে, নিশ্চিত গরিব ও মুসলমানদের যে করা হয়েছে, ইতিহাস সাক্ষী হবে নরেন্দ্র ভাই মোদী এবং অমিত ভাই ইতিহাস তৈরি করে আজকে মুসলিমদের জন্য ন্যায় করেছে। আর মমতা ব্যানার্জি আজকে যে রূপ তৈরি করেছে, 26,000 চাকরি খেয়েছে, বরবাদ করেছে মহিলা, নিজেই চাকরি দিয়েছে, নিজেই খেয়েছে, সবকিছু করে মানুষের ধ্যান ভটকানোর জন্য এখন জাতি দাঙ্গা স্পন্সার করে করছে। মায়া কান্না কাঁদছে, মানুষ ভুলে যাবে এদেরকে মাফ করা হবে না। ওই ওয়াকফের সবচেয়ে বেশি জমি কোথায়? এখানে আমার মুসলিম ভাইরা জানে কিনা, ওয়াকফের কাছে সবচেয়ে বেশি জমি 50%-এর উপরে জমি উত্তরপ্রদেশের মধ্যে। উত্তরপ্রদেশে তো দাঙ্গা হচ্ছে না, উত্তরপ্রদেশে তো আন্দোলন হচ্ছে না। বলতে পারে কিছু কিছু লোক বলে, এক এমপি বলে, কিন্তু উত্তরপ্রদেশে কিচ্ছু না। ওয়েস্ট বেঙ্গলে কেন হচ্ছে? স্পন্সার্ড বাই দেয়ার, সেই কারণে হচ্ছে। তো এই জায়গা থেকে সাবধান থাকা। এই সেমিনারের মূল যে বিন্দুগুলো সেটাই যে আপনাদেরকে রাখা হয়েছে।
যে এইগুলো যে আমি কিছু কিছু বিন্দু বললাম, অনেক বিন্দু আছে। অমিত ভাইয়ের ভাষণটা একবার গুগল থেকে বের করে নিয়ে নিই, এর মধ্যে সব আছে। 12 পেজের ভাষণ, অমিত ভাইয়ের ভাষণটা করুন, সব আছে। কিছু কিছু নেতা ভাষণ দিয়েছে, এগুলো উঠিয়ে নেন। আপনারা শিক্ষিত মানুষ, গুগলে রয়েছে, ইন্টারনেটে রয়েছে, ওখান থেকে বের করুন, ডাউনলোড করুন, নিজে পড়ুন, আর মানুষকে বোঝান যে এই বিল মুসলিমদের পক্ষে এসছে, ইতিহাস সাক্ষী বলবে। আর যেটা বলছে যে না এখানকার ডিএমকে সরানো হবে, ডিএমকে জমিনের মালিক থেকে, জমিনের লেনদেন থেকে ডিএমকে কখনো সরানো যায় না, ভারতের সংবিধানের মধ্যে আছে। কোনো জমিন, মন্দিরের হোক, মসজিদ হোক, গির্জার হোক, আমার নিজের হোক, সরকারি হোক, ডিএম এর অফিসে গিয়েই তার ব্যবস্থা করতে হবে। তার জন্য ভারতবর্ষের বাকি সব ব্যবস্থার জন্য এক আইন, আর ওয়াকফের জন্য আলাদা আইন। ভারতীয় মুসলমান পহলে ভারতীয়, তারপর মুসলিম, তারপর ভারতীয় নাগরিকের সমান অধিকার। আর সেটাই নরেন্দ্র মোদী করেছে, আর মুসলিম গরিব মুসলমানদের জন্য করেছে। আমি আশা করি আমার ত্রিপুরার যে যত মুসলিম ভাইরা আছে সেগুলো বোঝেন, এবং কৈলাসহরে যেভাবে যেই ব্যক্তির মাধ্যমে এগুলো করা হয়েছে, মুখ্যমন্ত্রী মহোদয় নিশ্চিত সেই বিষয়ে উনি সব জানেন, করবেন, এবং শক্ত হাতে মোকাবেলা করা উচিত। এই ধরনের পরে জাতি দাঙ্গা লাগিয়ে সরকার এবং মুখ্যমন্ত্রীকে বদনাম করার যারা চেষ্টা করে তাদেরকে শক্ত হাতে ভারতীয় জনতা পার্টির সরকার মোকাবেলা করবে। এবং ত্রিপুরাতে নয়, শুধু সারা ভারতবর্ষে ওয়াকফ বিল পাস হয়ে গেছে, লাগু হবে, এবং সেটা মুসলিম ভাইদের জন্য হবে। আর আপনাদের ধার্মিক যে ব্যবস্থা, তার মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তার মধ্যে কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কেউ থাকতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যবস্থা, তার মধ্যে ডিএম থাকবে, তার মধ্যে স্থানীয় এমপি থাকবে, তার মধ্যে স্থানীয় এমএলএ থাকবে। এখন আমি বলবো, মন করে ওয়াকফের এদিকের একটা কমিটি আছে, এখানে এমপি হয়তো বা বিপ্লব দেব, এখন বিপ্লব দেবকে মুসলিম হতে হবে তার মধ্যে মেম্বার হতে গেলে। আরে রেলওয়ের কোনো কার্যক্রম হয়, যে কোনো পার্টির হয়, তাকেও ডাকানো হয় কারণ এমপির এরিয়া। তাহলে বলবেন না না বিজেপির এমপি হলে ডাকা হবে, কংগ্রেসের এমপি হলে ডাকা হবে না, এমন হয় কি ধরনের কথাবার্তা বলে এই বাছবানা করে এরা এইসব করে ভারতবর্ষে বরবাদ করেছে। আর ভারত এক নতুন দিশায় চলছে, যা আমাদের মুসলিমদের আয় কত ছিল যখন দেশ স্বাধীন হয়েছে, 37% মুসলিম রোজগারই ছিল। আজকে কত পার্সেন্ট মুসলিম? 7% মুসলিম রোজগার করে। তার জন্য দায়ীকে ভারতীয় জনতা পার্টি না কংগ্রেস 65 সাল যারা রাজ করেছিল, না সিপিএম। 37% মুসলমান রোজগার করতো দেশ যখন স্বাধীন হয়েছে, আর আজকে 7% মুসলমান সব রোজগার করে। তার জন্য দায়ীটাকে রেসপন্সিবিলিটি কে নেবে? কংগ্রেস এবং এই কমিউনিস্ট তথাকথিত সেকুলার এদেরকে নিয়ে থাকবে। আমি আশা করি এই বিষয়ে আপনারা অবগত হয়েছে, মানুষের কাছে বোঝাবেন, যে বলবেন, সেমিনার করা, বোঝানো, আর ঠিক বিষয়টা। আর যেটা প্রথম দল করা বললাম, এটার প্রতি খেয়াল রাখবেন। এদের সঙ্গে কথা বলে লেভ নাই, আম জনতার সঙ্গে কথা বলা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।